সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি মিস্টার অঙ্কে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বরাবরের মতো এবারও হাজির হয়েছি তোমাদের এসএসসির একটি ক্লাস নিয়ে, পদার্থবিজ্ঞানের আজকে 3 নম্বর পর্বে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কথা না পেরিয়ে চলে যাচ্ছি সরাসরি গাণিতিক সমস্যার সমাধানে। প্রথমেই আমরা একটি গাণিতিক সমস্যার সমাধান করব। আজকে যেটা আলোচনা করব সেটা একটা সার্কিট বা বর্তনী নিয়ে। তোমরা জানো সার্কিট বা বর্তনী হলো মূলত বিদ্যুৎ প্রবাহের সম্পূর্ণ পথ। অর্থাৎ একটা বিদ্যুৎ প্রবাহ চলতে গেলে তার কী কী লাগে? ব্যাটারি লাগে, কোষ লাগে, রোধ লাগে, অ্যামিটার লাগে, ভোল্টমিটার লাগে। এই সার্কিটের ভিতর দিয়ে, অর্থাৎ এই বর্তনীর ভিতরে সম্পূর্ণ যে বিদ্যুৎ প্রবাহ চলবে সেই বর্তনীকে বা সম্পূর্ণ পথকেই মূলত আমরা কী বলবো? সার্কিট বা বর্তনী বলবো। এরকম একটি বর্তনী নিয়ে আমরা আজকে আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বলা হয়েছে যে দেখো একটা সার্কিট দেওয়া আছে যার ভোল্টেজ দেওয়া আছে 220 ভোল্টেজ, অভ্যন্তরীণ রোধ আর ইজিক্যাল টু 0.5 ওহম, যেহেতু রোধের একক ওহম। তারপর দেখো 5 ওহম, 6 ওহম, 12 ওহম, 4 ওহম এবং 5 ওহম মানের ভিন্ন ভিন্ন 5টি রোধ বহির্বর্তনীতে দেওয়া আছে। বলা হয়েছে বর্তনীর মূল প্রবাহ মাত্রা নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে যেহেতু আমাদের সার্কিট বা বর্তনীর ক্ষেত্রে আমরা যে বিষয়টা জানি, সমবায় 3 ধরনের সমবায়। 1 নম্বর কি সমবায় জানি? শ্রেণী সমবায়। 2 নম্বর কি? সমান্তরাল সমবায়। আর 3 নম্বর কি? মিশ্র সমবায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইখানে যে সার্কিটটা আমাদের দেওয়া আছে সেটা একটা মিশ্র সমবায় আছে। চিনলা কীভাবে বা চিনবা কীভাবে সে বিষয়টা নিয়ে একটু আলোচনা করছি। দেখো, যদি আমরা জানি যে একই তারের মধ্য দিয়ে, আমি সিম্পলভাবে বলছি, একই তারের মধ্য দিয়ে যদি ভিন্ন ভিন্ন রোধ হয় তাহলে সেটা কি? সিরিজ বা শ্রেণী। আর যদি ভিন্ন ভিন্ন পথে রোধের সৃষ্টি হয় তাহলে সেটা কি? প্যারালাল। আবার দেখো বলছি, একই তারের মধ্য দিয়ে যদি একাধিক রোধের সৃষ্টি ঘটে বা একই পথে যদি একাধিক রোধ তৈরি হয় তাহলে সেটা কি? সিরিজ বা শ্রেণী। আর যদি ভিন্ন ভিন্ন পথে, ধরো এটা মূল প্রবাহমাত্রা আই, এটা I1 পথ আর এটা কি? I2 পথে প্রবাহমাত্রা চলছে, ভিন্ন ভিন্ন তারে যদি রোধের সৃষ্টি হয় বা বিদ্যুৎ চলতে বাধাপ্রাপ্ত হয় তাহলে সেটা কি? সমান্তরাল সমবায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এইখান থেকে একটা মূল প্রবাহমাত্রা বের হয়ে এইখানে দেখো I প্রবাহমাত্রায় চলছে, কিন্তু এইখান থেকে কি হয়েছে? বিভক্ত হয়ে এইদিকে একটা তার চলে গেছে, এইদিকে একটা তার চলে গেছে। তার মানে কি? ভিন্ন ভিন্ন পথে গিয়েছে। ভিন্ন ভিন্ন পথে গিয়ে দেখো তো ভিন্ন ভিন্ন রোধ হয়েছে, অতএব ভিন্ন ভিন্ন পথে গেলে সেটা কি? প্যারালাল। সেটা কি? প্যারালাল। আর একই পথে বা একই সিরিজে বা একই তারের মধ্যে দিয়ে সেটা কি? সিরিজ। তাহলে এটা যেহেতু ভিন্ন ভিন্ন পথে গেছে অতএব এটা কি? সমান্তরাল সমবায় হয়েছে। এটা আবার দেখো বের হয়েছে একটা তারে, তার মানে কি? এই সমান্তরালের সাথে এটি কি আছে? এক তারে বের হয়ে গেছে, তার মানে সিরিজ। আবার দেখো এইখান থেকে বের হয়ে আসছে। আবার দেখো এইখান থেকে আবার কি? ভিন্ন ভিন্ন পথে গেছে, তার মানে এটা এদিকে গেছে আর এটা কি? উপর দিকে যে এদিকে চলে গেছে, ভিন্ন ভিন্ন পথে গিয়েছে। অতএব এটা কি হবে? এটা হবে সমান্তরাল। আবার এই সমান্তরালটা এর সাথে এখানেও কি? একটা তারে বের হয়ে আসছে। তার মানে আলটিমেটলি দেখা গেল এইখানে এটা একটা কি? সমান্তরাল বর্তনী, এটা একটা সমান্তরাল বর্তনী। এই সমান্তরাল বর্তনীতে আর এই সমান্তরাল বর্তনীতে যা প্রবাহমাত্রা যাবে এর সাথে একটা প্রবাহমাত্রা আবার কি হয়েছে? কোষে চলে আসছে। বিষয়টা এখন পরিষ্কার হয়ে গেল। আমরা জানি ভিন্ন ভিন্ন পথে গেলে কি হবে? প্যারালাল বা সমান্তরাল, আর একই পথে গেলে কি হবে? সিরিজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এই সার্কিট নিয়ে আলোচনা করি নিই। এখন আমি এটা ধরে নিই, অঙ্কের সলিউশন করছি। তাহলে আমরা এটা ধরে ফেলি। দেখো, এটাকে আমি R1 ধরলাম, তাহলে R1 সমান কত? 5 ওহম। তারপরে এটাকে আমি ধরলাম R2, তাহলে R2 সমান কত? 6 ওহম। এটাকে আমি ধরলাম R3 কত? 12 ওহম। এটাকে আমি ধরলাম কত? R4 4 ওহম। এটাকে ধরলাম আমি R5 5 ওহম। তাহলে এটাকে আমরা কি ধরলাম? R1 R2 R3 R4 এবং কি? R5। 5টি রোধ আছে, আমরা 5টি রোধ দেখলাম। দেখো তো R1 এবং R2 মধ্যে কি সমবায় যুক্ত? সমান্তরাল সমবায় যুক্ত। তাহলে সলিউশন দেখো, সলিউশন আর এখানে হিয়ার যা দেওয়া আছে এখানে সলিউশন R1 এবং R2 রোধকের মধ্যে কিসে যুক্ত আছে? সমান্তরাল সমবায় যুক্ত আছে। তাহলে আমি লিখব সমান্তরাল সমবায়। তাহলে সমান্তরাল সমবায়ের সূত্র কি? 1/RP। যেহেতু এখানে একটা RP আছে, এখানে একটা RP আছে, এটাকে আমরা কি ধরলাম? RP1। তাহলে 1/R1 1/R2। আবার দেখো, ভিন্ন ভিন্ন পথে গেলে সেটা কি হবে? সমান্তরাল। সেজন্য ভিন্ন ভিন্ন পথে যেহেতু চলে গেছে এজন্য একটা সমান্তরাল 1/R1 5
আর R2 মান কত আছে 6, 5 আর 6 লসাগু কত 30, তাহলে 5 30-এর মধ্যে কয়বার যাবে 6 বার, 6 একে কত 6, 6 30-এর মধ্যে কয়বার যাবে 5 বার, 5 একে কত 5, তাহলে 6 আর 5 যোগ করো 11/30, 1/RP1 এটা আমরা পেলাম। দেখো তো 1/RP1 বের করতে হবে কি RP1 এর মান, তাহলে RP1 এর মান তাহলে আমরা নর্মালি কী করবো ডিগবাজি দিয়ে দেবে 30/11, তাহলে 30/11 কার মান পেলাম RP1 এর মান পেলাম। এখন এটাকে আমরা ক্যালকুলেটরের সাহায্যে ভগ্নাংশ আকার আছে এটাকে দশমিকে একটু নিয়ে আসি। দেখো 30 ভাগ কত 11, তাহলে আমরা পাচ্ছি কত 2.727, 2.727, যেহেতু রোধকে একক কি ওহম, তাহলে আমরা পেলাম দেখো এই সার্কিটের মান পেলাম RP1 এর মান 2.727। এখন আমরা এইখানে চলে আসি, যখনই তোমাকে মিশ্র সমবায় দেওয়া থাকবে তখন একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, সমান্তরালের কাজটা আগে করে নিতে হবে। কি বলেছি, যখনই তোমার মিশ্র সমবায় দেওয়া থাকবে তখন তোমার একটা মাথায় কনসেপ্টটা খেয়াল রাখতে হবে, সমবায় অর্থাৎ কোন সমবায়ের কাজটা আগে করবে, যেটা সমান্তরালে দেওয়া থাকবে সেই সমান্তরাল সমবায়ের কাজটি তোমরা আগে করে নিবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের প্রথম যে অংশটুকু ছিল সমান্তরালে সেই অংশটুকু আমরা করে ফেললাম। এখন দ্বিতীয় অংশটুকু সমান্তরালের কাজটুকু করে ফেলি। দেখো দ্বিতীয় অংশের সমান্তরালের কাজের ক্ষেত্রে এইটুকু আমাদের জায়গা আমরা একটু মিশিয়ে দিলাম। দেখো দ্বিতীয় অংশের ক্ষেত্রে এই সমান্তরালের ক্ষেত্রে কি কি R4 এবং R5, তাহলে R4 এবং R5 রোধ কি আছে সমান্তরাল সমবায়ে যুক্ত আছে, তাহলে সমান্তরাল সমবায়ে যুক্ত থাকলে আমরা কি লিখব, যেহেতু এখানে RP1 আমরা দিয়েছি সেজন্য আমরা লিখব RP2, তাহলে 1/R4 1/R5, তাহলে 1/R4, R4 এর মান কত আছে 4 এবং R5 এর মান কত আছে 5, তাহলে 4 এবং 5-এর লসাগু কত 20, 4 20-এর মধ্যে কয়বার ভাগ করো, এই হরকে এই হর দ্বারা ভাগ করো, তাহলে 4 20-এর মধ্যে কয়বার 5 বার, প্রাপ্ত ভাগফল দ্বারা লবকে গুণ করো, 5 কে 5, 5 20-এর মধ্যে কয়বার ভাগ করো 4 বার, প্রাপ্ত ভাগফল দ্বারা লবকে গুণ করো, 4 কে কত 4, 5 আর 4 যোগ করো 9/20, তাহলে আমরা কি পেলাম 1/RP2 পেলাম। যেহেতু আমাকে বের করতে হবে RP2 এর মান, তাহলে RP2 তাহলে একটু কি ডিগবাজি যেটাকে আমরা নর্মালি মনে রাখি যে কি চাই উল্টে যাই, উল্টে গেলে মানে ডিগবাজি দেওয়া, নিচেরটা উপরে যাওয়া উপরেটা নিচে যাওয়া। তাহলে আমরা এখন 20-কে 9 দ্বারা ভাগ করে ফেলি, আমরা আবার ক্যালকুলেটরের একটু সহযোগিতা নিই। দেখো তোমরা একটা বাসায় ক্যালকুলেটর করে ফেলো, মানে এমনি সরাসরি যদি পারো সে বিষয়টা অবশ্যই ভালো। তাহলে দেখো 2.22 আমরা পেলাম 2.22 ওহম। তাহলে দেখো RP1 পেলাম এত, RP2 পেলাম এত, দেখো এটা আলটিমেটলি কি RP1 আর এটা আলটিমেটলি কি RP2। দেখো তো এই RP1 তারপরে R3 এবং RP2 একটা তার বের হয়ে আসছে না, যেহেতু একটা তার বের হয়ে আসছে তাহলে সেটা কি হবে সিরিজ, সেটা কি হবে সিরিজ। সিরিজের ক্ষেত্রে আমরা কি জানি RS, RS সমান কি যেটা আমরা প্রথম পেয়েছি RP1 R3 এবং RP2। তাহলে দেখো তো RP1 এর মান কত পেয়েছি 2.727, তাহলে 2.727 যোগ R3-র মান কত পেয়েছি, R3-র মান 12 এখানে দেওয়া আছে 12, এবং RP2 এর মান কত পেয়েছি 2.22। তাহলে সবগুলো আমরা যোগ করি, যোগ করলে কত পাচ্ছি দেখো আমরা 2.22 এটা পেলাম, যোগ আমরা যে বিষয়টা দেখে নিই একটু এখন 2.22 যোগ 12 যোগ 2.727, তাহলে কত পাচ্ছি আলটিমেটলি আমরা পাচ্ছি 16.947, 16.947 ওহম পাচ্ছি। এটা আমাকে বের করতে বলছে বর্তনীর মূল প্রবাহ মাত্রা বের করো। আমরা এখন কি পেলাম তুল্যরোধ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা SSC 2022 বেছে পরীক্ষা দিবে এবং যারা এখন 10ম শ্রেণী বা 9ম শ্রেণীতে রয়েছে তাদের ক্ষেত্রে গ নাম্বারে যে কোশ্চেনটা নর্মালি আসে সেটা হলো কি তুল্যরোধ নির্ণয় করো অথবা প্রবাহ মাত্রা নির্ণয় করো। এই অঙ্কটি তোমরা যদি বুঝতে পারো তাহলে আলটিমেটলি তোমরা 3 মার্ক তোমাদের SSC তে কভার হবে বলে আমরা বিশ্বাস করি। আবার দেখো, আবার বলছি, যখন তোমাদের একটা সার্কিট দেয়া থাকবে সার্কিটটা দেখে তোমাকে দেখতে হবে এটা কি ধরনের সার্কিট, সেটা কি সিরিজে আছে না সমান্তরাল আছে, নাকি সিরিজ এবং সমান্তরাল দুটি মিলে আছে। যদি সিরিজ এবং সমান্তরাল দুটি মিলে থাকে তাহলে যে বিষয়টি তোমাকে খেয়াল রাখতে হবে যে সার্কিট বা যে বর্তনীর ভিতরে লুপ সৃষ্টি আছে বা ভিন্ন ভিন্ন পথে গিয়েছে সেটা সমান্তরাল, আর সমান্তরালের কাজটি আগে তোমাকে করে নিতে হবে। তাহলে কোন কাজটি আগে করে নিতে হবে, ক্লিয়ার কনসেপ্ট, সমান্তরালে যে সার্কিট বা বর্তনী দেয়া থাকে
থাকবে সেই কাজটি তোমরা আগে করে নেবে। তারপর ওই সমান্তরালের সাথে সিরিজগুলো কী করবে, যোগ করবে, আলটিমেটলি তার তুল্যরোধটা পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সার্কিটের ক্ষেত্রেও ঠিক তাই ছিল। দেখো এটা একটা কি ভিন্ন ভিন্ন পথে গিয়েছিল, আমি বলেছি ভিন্ন ভিন্ন পথে গেলে সেটা কি সমান্তরাল, আর একই তারের মধ্যে ভিন্ন ভিন্ন রোধের সৃষ্টি হলে সেটা কি সিরিজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এইখানে ছিল একটা কি সমান্তরাল ভিন্ন ভিন্ন পথে গিয়েছিল, এখানেও একটা লুপ সৃষ্টি হয়েছিল, তার মানে ভিন্ন ভিন্ন পথে গিয়েছে। অতএব এই দুইটার কাজটা আমরা আগে করে নিয়েছি। সমান্তরালে তুল্যরোধ বের করার নিয়মটা কি, 1/RP। তাহলে আমরা দেখি প্যারালাল অফ রেজিস্ট্যান্স, তার মানে 1/RP সমান 1/R1 প্লাস 1/R2। নর্মাল ক্যালকুলেট করেছি, ক্যালকুলেট করে আমরা RP1 এর মানটা পেয়েছি। অনেকেই ভুল যেটা করে 1/RP1 এখানে রেখেই 11/30 এই মার্কটাই রেখে দেয়। এটা তোমরা করা যাবে না, বের করতে হবে RP1 এর মান। তার মানে কি উল্টে যাবে, উল্টে যাওয়া মানে কি ডিগবাজি দেওয়া। তাহলে ডিগবাজি দেওয়া মানে কি নিচেটা উপরে যাওয়া, উপরটা কি আসা, নিচে আসা। তার মানে কি 1/RP1 যেহেতু উপরে 1, নিচে 1 দেওয়া না দেয়া একই কথা, 3511। ঠিক অনুরূপভাবে এই সার্কিটটাও আমরা করেছি। তারপর দেখলাম যেহেতু এই সার্কিট আর এই রোধ আর এই রোধের ভিতর দিয়ে একটা মাত্র তার বের হয়ে আসছে, তাহলে একটা মাত্র তার বের হয়ে আসলে বা একই পরিবাহের মতো রোধের সৃষ্টি হলে সেটা কি সিরিজ। তাহলে আমরা সিরিজ করেছি। সিরিজকে কি আমরা বলেছি যে সিরিজ অফ রেজিস্ট্যান্স, তার মানে কি সিরিজের তুল্যরোধ বের করবো RS দ্বারা। তাহলে RP1 R3 আবার RP2 কি এসে আছে, সিরিজে আছে বা একই তারের মধ্যে আছে, তাই জন্য আমরা কি যোগ করেছি, যোগ করে আমরা তুল্যরোধ পেলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বের করতে বলছে মূল প্রবাহ মাত্রা। তাহলে আমরা একটু মিশিয়ে দিলাম, মূল প্রবাহ মাত্রাটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো মূল প্রবাহ মাত্রা বের করার জন্য আমরা যেটা জানি, বাংলা সূত্রটা আগে লিখছি। মূল প্রবাহ মাত্রা কোনো সার্কিটের মূল প্রবাহ মাত্রা I সমান মোট তড়িৎচালক শক্তি, মোট তড়িৎচালক শক্তি ডিভাইডেড বাই মোট রোধ। দেখো এই সূত্রটা তোমাদের এমনি লেখার দরকার নেই, আমি তোমাদের বোঝানোর জন্য লিখছি। মূলত মূল প্রবাহ মাত্রা নির্ণয়ের সূত্র হলো মোট তড়িৎচালক শক্তি ডিভাইডেড বাই মোট রোধ। তাহলে দেখো I সমান মোট তড়িৎচালক শক্তি কত, E বা V যেটি দেওয়া আছে এটা E। তাহলে আমরা দেখলাম মোট রোধ। তাহলে মোট রোধ মানে কি অভ্যন্তরীণ রোধ এবং বহির্বর্তনীন রোধ যোগ, তার মানে কি R প্লাস R। এটি হলো কি মূল সূত্র। তাহলে অভ্যন্তরীণ রোধ এবং বহির্বর্তনীন রোধ যোগ করলে কি পাবো আমি, মোট রোধ। তাহলে অভ্যন্তরীণ রোধটা কি, অর্থাৎ কোষ বা ব্যাটারির মধ্যে দিয়েও ইলেকট্রন প্রবাহ কি হয়, বাধাপ্রাপ্ত হয়। এই কোষ বা ব্যাটারির মধ্যে যে ইলেকট্রন প্রবাহের বাধাপ্রাপ্ত হয়, সেই বাধাপ্রাপ্ত হওয়াটাই হলো কি অভ্যন্তরীণ রোধ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে অভ্যন্তরীণ রোধ যেহেতু আছে এই জন্য অভ্যন্তরীণ রোধ লিখতে হবে। এই জায়গায় ভুল করা যাবে না। অনেকেই যেটা ভুল করে যে অভ্যন্তরীণ রোধ আছে এটা না দেখে আলটিমেটলি যে মোট বিভব বা মোট ভোল্টেজ বা মোট তড়িৎচালক শক্তিকে যেটুকু তুল্যরোধ পায় তাতে ভাগ করে ফেলে, তাহলে কিন্তু রেজাল্টটা ভুল হবে। তাহলে দেখো I = E ডিভাইডেড বাই R প্লাস R মোট রোধ পেলাম। দেখো তো R আমরা কিসে পেয়েছি, RS এ পেয়েছি সিরিজে। তাহলে এখানে কি লিখবো আমি, RS। তাহলে E কত 220, RS কত পেয়েছি 16.947। এই দেখো RS পেয়েছিলাম 16.947 প্লাস R। দেখো অভ্যন্তরীণ রোধ কত আছে 0.5। তাহলে আমরা এটাকে ক্যালকুলেটর করে ফেলি। দেখো ক্যালকুলেটর করলে আমরা কত পাচ্ছি, আলটিমেটলি ক্যালকুলেটর করলে যা পাচ্ছি 16.97, যা আমরা দেওয়া আছে সেটা আমরা দেখে নিই। 16.220 ওপরে দেখো কত আছে 220 ভাগ কত আছে আমাদের, দেখো 16 আর 0.5, 16.947 যোগ 0.5। তাহলে আমরা এটা পেলাম 16.947 যোগ 0.5। আলটিমেটলি আমি কত পাচ্ছি 13.48। আবার দেখো খেয়াল রাখো যে আমরা 16 আগে 947 যোগ 0.5, তার মানে 17.44 পেয়েছি। 220কে আমরা 17.44 দ্বারা ভাগ করলাম, আমি কত পাচ্ছি 12.614। 12 কত পাচ্ছি 614, 12.614। এটা কি প্রবাহ মাত্রা। প্রবাহ মাত্রার এককটা কি, প্রবাহ মাত্রার একক হলো এম্পিয়ার। তাহলে আমরা এটাকে কি লিখবো, এম্পিয়ার। কেন SI এককে লিখতে হবে, অনেক ক্ষেত্রে দেখা যাবে যদি 10⁻³ আসতো, কথার কথা যে 12.614 গুণন 10⁻³, তাহলে 10⁻³ এম্পিয়ার। তাহলে আমরা 10⁻³ মানে কি মিলি, তখন আমরা কি লিখতাম 614 মিলি এম্পিয়ার। তাহলে এম্পিয়ার কি ক্ষুদ্রতম একক আছে, বৃহত্তম একক আছে, সবসময় মনে রাখতে হবে SI এককে তোমরা এককগুলো প্রদান করে থাকবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এই নিয়মে তোমাদের বাসায় আমি একটি কাজ দিচ্ছি, এই নিয়মে বাসায় কাজ করবে। দেখো
এই নিয়মে যে বাসায় কাজটুকু করবে সেটা আমি একটু সিম্পল করে দিচ্ছি একটা সার্কিট। দেখো এখানে আমরা দিলাম 212 ভোল্টেজ দিলাম, আর এখানে দিলাম ধরো 0.4 ওহম, এটা প্রবাহমাত্রা চলছে। এটা দিলাম আমরা 4 ওহম, এটা দিলাম 4 ওহম, 8 ওহম, আর কত 12 ওহম। কী বের করবে? বর্তনীর প্রবাহমাত্রা বের করবে, বর্তনীর প্রবাহমাত্রা বের করবে। এটা একটা কাজ, তাহলে এটা একটা হোমওয়ার্ক 1। তাহলে হোমওয়ার্ক 2 দিচ্ছি, সেটা হলো যে একটা সার্কিট দিলাম, তাহলে এটা প্লাস, এটা কি মাইনাস, এদিক থেকে তড়িৎ প্রবাহ চলছে। এটা দিলাম আমরা 5 ওহম, আর এটা দিলাম কত 10 ওহম, এটা দিলাম আমরা কত 20 ওহম। এটার ক্ষেত্রে কি বের করবে? এই তড়িৎ প্রবাহ মাত্রাটাই বের করবে। আর এখানে আমরা যেটা দিলাম 220 ভোল্টেজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই দুটি কাজ কমপ্লিট করে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে সেটা শেয়ার করবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার প্রতি শুভ কামনা।